মুখস্থ তো তোমাদের দায়িত্ব, এটা তো আর আমরা টিচাররা করে দিব না, বাট বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আজকে আমি আরেকটা শীট শেষ করব, সেটাও ভাবে বুঝিয়ে শেষ করে দিব, ঠিক আছে? তো লিপিডটা ইউ অলরেডি অল অল নো হোয়াট ইজ লিপিড। লিপিড হচ্ছে কি? এটা অর্গানিক কম্পাউন্ডস অবভিয়াসলি, বাট ইটস ইনসলিউবল ইন ওয়াটার, রাইট? এই লিপিডটা হচ্ছে কি প্রোভাইড করছে, কেন আসলে লিপিডটা আমাদের কেন দরকার, কেন খাবো? So, আমাদের যেমন কার্বোহাইড্রেট দরকার, প্রোটিন দরকার, অ্যাজ ইউজুয়াল উই নিড লিপিড অলসো, বিকজ all these macromolecules provide us energy, right? So সব ধরনের মলিকিউল ম্যাক্রোমলিকিউল আমাদের কি দিচ্ছে? এনার্জি দিচ্ছে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যদি মাংসটা খাও, মাংসটা কি ফ্যাট, ফ্যাট বা লিপিড, রাইট? সো লিপিড, ফ্যাট, ট্রায়াসেল, গ্লিসারাইড, এই সবই হচ্ছে কি ফ্যাট, আর এর মনো ইউনিট গুলো কি ফ্যাটি অ্যাসিড। সো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ফ্যাট এন্ড ফ্যাটি অ্যাসিড? ফ্যাট হচ্ছে লং চেইন অফ ফ্যাটি অ্যাসিড এন্ড ফ্যাটি অ্যাসিড হচ্ছে মনো ইউনিট অফ ফ্যাট। বুঝা গেছে ব্যাপারটা? ফ্যাট কি আর ফ্যাটি অ্যাসিড কি বোঝা গেছে? একটা মালার পুঁতি হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর পুরো মালাটা হচ্ছে কি ফ্যাট। ফ্যাট। ভেরি গুড, ক্লিয়ার সবার কাছে? তো এখন এই যে আমরা মাছ মাংস খাই, আমরা যে লিপিডটা খাই, তেল খাই, সো এই মাছ মাংস নিশ্চয়ই পুরো শরীরের প্রতিটা সেলে সেলে মাছ মাংস পৌঁছে যাবে না, সেটা হচ্ছে ভাঙতে হবে, তাই তো? ভেঙে সেটা হচ্ছে কি করবে, আমাদেরকে এনার্জি প্রোডাকশন, এনার্জি সাপ্লাই করবে। সো এই যে ভাঙাটা, এই ভাঙাকে বলে হচ্ছে কেটাবলিজম। আর ফ্যাটি অ্যাসিড পুনরায় সিনথেসিস হওয়াটা জরুরি টু প্রোভাইড দা এনার্জি। সো এই যে আবার পুনরায় ফ্যাটি অ্যাসিড তৈরি হলো এবং ফ্যাটি অ্যাসিড ভাঙলো, এই ভাঙা এবং গড়াটা মিলেই কি মেটাবলিজম। দ্যাট ইজ কম্বিনেশনস অফ কেটাবলিজম এন্ড এনাবলিজম। বুঝেছো মেটাবলিজম ব্যাপারটা কি? ক্লিয়ার বাকিরা, বাচ্চা কাচ্চারা? জি ম্যাম, প্রসেসটা হচ্ছে মেটাবলিজম। হ্যাঁ কি বলেছো? ম্যাম টোটাল প্রসেসটা হচ্ছে মেটাবলিজম, টোটাল ভাঙা আর প্রসেসটাই হচ্ছে মেটাবলিজম। ভেরি গুড, ভাঙা আর গড়া। এখন কেন ভাঙতে হবে? কারণ কি করতে হবে? এনার্জি নিতে হবে, রাইট? আর কেন গড়তে হবে? কারণ যে এক্সট্রা জিনিসটা রয়েছে সেটা দিয়ে আবার যদি তুমি পুনরায় গড়িয়ে রাখো, গড়িয়ে তুমি যদি কি বলে স্টোর করে রাখো, দেন when you need the energy, the stored fat will serve the demandable energy for you in future. Okay, সো এই ভাঙা গড়াটাই, এই টোটালটা ব্যাপারটাই হচ্ছে মেটাবলিজম। আর কেন হচ্ছে তোমাদেরকে প্ল্যান্ট এন্ড এনিম্যালের মেটাবলিজম পড়ানো হয়? বিকজ এটা দেখো, প্ল্যান্ট এবং এনিম্যাল দুজনেই কিন্তু ইউক্যারিওটিক অর্গানিজম, রাইট? বাট প্ল্যান্টের স্ট্রাকচার এন্ড হিউম্যানের এনিম্যালের স্ট্রাকচার কি সেম? নো। তোমার হচ্ছে কি প্ল্যান্টে তো লিভার নেই, কিন্তু আমরা জানি যে লিভার হচ্ছে ইজ দ্য মেইন মেটাবলিক সাইট। ওকে, সো এই যে যেটা লিভারে হচ্ছে, যেমন তো যেটা লিভারে ফ্যাট ব্রেকডাউন হচ্ছে, লিভারে ফ্যাট সিনথেসাইজ হচ্ছে, ডিপোজিশন হচ্ছে তোমার কি বলে কোথায়, স্মল ইন্টেস্টাইনে, এই জিনিসগুলো হচ্ছে প্ল্যান্টে হয় ক্লোরোপ্লাস্টে বা সেলে, বিভিন্ন রকম সেলে। কারণ হচ্ছে কি সেখানে এই সেম জিনিসটাই হচ্ছে, সেখানেও এনার্জি প্রোডাকশন করছে, সেখানেও স্ট্রাকচারাল বা মেমব্রেন ইন্টিগ্রিটিটা দিচ্ছে। কারণ তোমরা জানো যে প্লাজমা মেমব্রেনে কি আছে? লিপিড আছে না? ফসফোলিপিড, গ্লাইকোলিপিড। তুমি গত ক্লাসে এটা পড়িয়েছি না যে মেমব্রেন লিপিড গুলো কোনগুলো? ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, স্ফিঙ্গোলিপিড, গ্লাইসারাল ফসফোলিপিড। পড়েছি না এগুলো? পড়িয়েছি না? তার মানে হচ্ছে কি তোমার হিউম্যান সেলের হোক বা প্ল্যান্ট সেলের হোক, একটা মেমব্রেন ইন্টিগ্রিটি বা স্ট্রাকচারাল ফাংশনাল একটা সাপোর্টও দিচ্ছে, আবার ফিজিওলজিক্যাল প্রসেসও সাহায্য করছে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্টও সাহায্য করছে। সো লিপিড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনিম্যাল এন্ড প্ল্যান্ট বোথ। বাট একটু একটু চেঞ্জ আছে, সেই চেঞ্জ হচ্ছে স্ট্রাকচারগত কারণে। এই জন্য হচ্ছে যে এনজাইম গুলো হিউম্যানের মধ্যে লিভারে পাওয়া যায়, সেই এনজাইম গুলো হচ্ছে তোমার কোথায় পাওয়া যাচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বা হচ্ছে ক্লোরোপ্লাস্টে, বিভিন্ন জায়গায়, বা পারঅক্সিজোমে, প্ল্যান্টের এসব জায়গায় ওই এনজাইম গুলো লিপিড ভাঙা বা গড়ার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এটাই হচ্ছে বেসিক পার্থক্য বিটুইন এনিম্যাল বা হিউম্যান এন্ড প্ল্যান্ট। বুঝে গেছে? বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা।
সো এইগুলো নিয়ে আমি আর পড়াচ্ছি না, যে কোন কোন লিপিডের কথা এগুলো অলরেডি বলে দেওয়া আছে। আর হচ্ছে 3টা স্টেজের কথা বলেছিলাম। ডাইজেশনের কথা কেন বলেছিলাম, কারণ হচ্ছে আস্তে আস্তে মাছ মাংস নিশ্চয়ই আমরা খেতে পারবো না, ভিতরে ঢুকাতে পারবো না, সো উই নিড টু ব্রেক ডাউন সো ইন আ ডাইজেস্টিবল ফর্ম। কারণ হচ্ছে তুমি দেখো, তোমাকে এই উদাহরণটাই দিয়েছিলাম যে যারা 3 বছর বয়স, তাদের গায়ে যদি আমি 10 কেজি ওজনের একটা জিনিস বইতে দিই, সো দে ক্যান নট বেয়ার ইট বিকজ this is beyond their tolerance, right? Beyond their age or physical structure. So আমাদের সেলের অংশ হচ্ছে একদম ক্ষুদ্র, we cannot see it with our naked eyes. So কিভাবে একটা মাছ মাংস বা বড় কণা কিভাবে সে কি করতে পারবে, ডাইজেশন করতে পারবে, অ্যাবজর্পশন করতে পারবে। সো অ্যাবজর্পশন করার আগে সেলের ভিতরে যাতে ঢুকতে পারে, এই জন্য তোমার কি হচ্ছে, ডাইজেশনটা শুরু হয় স্মল ইন্টেস্টাইনে বেসিক্যালি, কিন্তু শুরু হয় মুখ থেকেই। তো ডাইজেশন মানে হচ্ছে তোমার বড় পার্টিকেল গুলো ভেঙে ভেঙে ডাইজেস্টিবল পার্টে কনভার্ট করা। তারপরের স্টেজে কি ছিল, অ্যাবজর্পশনটা কি, এখন ধরো ডাইজেশন হয়ে গেছে, সো কিছু যেটা লং চেইন, যেটা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, মানে কয়েকটা 3টা বা 4টা 4 বা 5 চেইন ফ্যাটি অ্যাসিড, যেটা সেগুলো খুব সহজে স্টোমাকে হচ্ছে কি হতে পারে, ডাইজেশন হতে পারে। সো ডাইজেশন হওয়ার কারণে সেখানে এসে অ্যাবজর্পশন হবে। বাট বেসিক্যালি মোস্ট অফ দ্য ডাইজেস্টিবল ফ্যাট কোথায় অ্যাবজর্পশন হয়, স্মল ইন্টেস্টাইনে। কেন, কারণ স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াটিক লাইপেজ ডাইজেশন করতে বেশি সাহায্য করে, এই জন্য ওখানে মেজর পোর্শন অফ লিপিড ওখানে ডাইজেশন হয়। আর যেহেতু ওখানে ডাইজেশন হয়, এই জন্য স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশনের পরিমাণটাও বেশি। বুঝতে পেরেছো? দেখো এখানে কি আছে, দেখো তোমার এই এখন কি গেল, তোমার স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হলো, অ্যাবজর্পশন হওয়ার পরে এখন কি ওখানেই থাকবে, সারা শরীরে এনার্জি পৌঁছতে হবে না, পৌঁছতে হবে কি হবে ম্যাডাম? হ্যাঁ, তাহলে এই যে এইটা, তাহলে এই স্টেজটার নাম কি হবে, ট্রান্সফরমেশন। না ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন। ট্রান্সফরমেশন না, ট্রান্সফরমেশন মানে এটা রূপান্তর, এটা রূপান্তর না, এটাকে হচ্ছে স্থানান্তর করবে, ট্রান্সপোর্টেশন। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। তো এই ট্রান্সপোর্টেশন করার জন্য নিশ্চয় ওর তো হাত পা নেই, তো ওর একটা ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিন লাগবে। সেই প্রোটিনটার নাম কি, লিপোপ্রোটিন। ঠিক আছে, সে হচ্ছে কি করবে, সে হচ্ছে এই যে ডাইজেশন হয়েছিল, অ্যাবজর্পশন হয়েছিল, সেখান থেকে নিয়ে ও প্রতিটা সেলে সেলে যে কি করবে, সেখানে হচ্ছে ক্যারি করে নিয়ে যাবে। সেখানে যে তোমার ট্রাইঅ্যাসিল গ্লিসারাইড ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্টেড হয়ে সেখানে হচ্ছে ফ্যাটি অ্যাসিডকে ভেতরে ঢুকিয়ে দিবে। এবং এক্সট্রা যে কোলেস্টেরল থাকবে, তোমাদেরকে পড়িয়েছিলাম না, লিপোপ্রোটিনের 2টা ভাগ আছে, একটা এলডিএল আর একটা এইচডিএল। জি ম্যাডাম। একটা লো ডেনসিটি লিপোপ্রোটিন আর একটা কি হাই ডেনসিটি লিপোপ্রোটিন। সো লো ডেনসিটি লিপোপ্রোটিন ভালো নাকি এইচডিএল ভালো? এইচডিএল ভালো। এইচডিএল ভালো কেন, কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, why HDL is better than LDL? HDL তো গুড এইচডিএলটা মূলত আবার যে মানে স্মল ফ্র্যাগমেন্ট যেগুলো থেকে যায় সেগুলো ক্যারি করে নিয়ে আবার ম্যাডাম লিপিড ফরমেশনে কাজ করে। ভেরি গুড আনসার। এটা কি তুমি কি হাসিব কথা বললে? ম্যাডাম আমি হাসি। হ্যাঁ, বুঝতে পেরেছি হাসিব। আচ্ছা, সেটার ব্যাপারটা হচ্ছে এই যে যে তোমার সেলে ঢুকে দেওয়ার পরে এক্সট্রা যে কোলেস্টেরল গুলো থাকে, সেই কোলেস্টেরল গুলো কি করছে, সে ক্যারি করে কোথায় নিয়ে যাবে, লিভারে। এবং লিভার থেকে কি করবে, বাইল সল্ট আকারে বা বাইল প্রোডাকশন করে তোমার শরীর থেকে কি করবে, এক্সট্রা কোলেস্টেরল রিমুভ করে দিবে। সো তোমার শরীরের মধ্যে আর এক্সট্রা কোলেস্টেরল থাকলো না অবশিষ্ট। বাট এলডিএল হচ্ছে এত লো ডেনসিটি এর আছে, এটা হচ্ছে কি এভাবে স্মুথলি ক্যারি করতে পারে না, ও হচ্ছে ক্যাপিলারিস এর মধ্যেই হচ্ছে কি করছে, ওখানে জমতে থাকে। হ্যাঁ, জমতে থাকার কারণে কি হয়, ক্যাপিলারিস এর ন্যারো হয়ে যায় স্পেসটা, এবং যখন ন্যারো হয়ে যায় বা একটা সময় ব্লক হয়ে যায়, তখন কি হয়, ব্লাড ফ্লো বন্ধ হয়ে যায়, তখন প্রেসার ক্রিয়েটেড হয়, এই জন্য আমাদের হাইপার টেনশন হয়। তারপরে হচ্ছে হার্ট অ্যাটাক হয়, মানে যেহেতু ওটা রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, সব নিউট্রিয়েন্ট বন্ধ হয়ে গেছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জিং পথটা বন্ধ হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো এই জন্য এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল আর এইচডিএল হচ্ছে গুড কোলেস্টেরল। ওকে, ক্লিয়ার? এখন তোমাদের এই পর্যন্ত তো শেষ হয়েছিল, তোমাদের বাকি ছিল কি লিপিড ক্যাটাবলিজম বা বিটা অক্সিডেশনস, তাই না? ব্যাপারটা হচ্ছে তোমাদের যে লিপিড মেটাবলিজমের যে প্রথম যে পার্টটা পড়িয়েছি, লিপিড ডাইজেশনস, ব্যাপারটা কিন্তু ক্যাটাবলিজম কিন্তু পার্ট অফ ডাইজেশন। কারণ ডাইজেশন কখন হবে, ভেঙে ভেঙে তো ডাইজেস্টেবল পার্টিকেলে কনভার্ট করতে হবে, তাই না? জি ম্যাম। তো এখানে কি হচ্ছে, এই
ডাইজেশনটাকে বা এই ক্যাটাবলিজমকে আলাদা একটা সুন্দর নাম আছে যেটাকে বলা হয় বিটা অক্সিডেশন। মানে হচ্ছে এই পদ্ধতিতে এই প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডাইজড হয় এবং এটা ভেঙে অ্যাসিটাইল কোয়েতে কনভার্টেড হয়। আমাকে বলো তো টিসিএস সাইকেলের প্রথম ইয়েটা কি, কম্পাউন্ডটা কি? পাইরুভেট থেকে স্টিল কোয়েতে কনভার্ট হয়। না না না, পাইরুভিক অ্যাসিড তো তোমার ইয়েতে হচ্ছে, গ্লাইকোলাইসিসের পরে হচ্ছে। পাইরুভিক অ্যাসিড থেকে তোমার অ্যাসিটাইল কোয়ে হবে, অ্যাসিটাইল কোয়ে তখন টিসিএস সাইকেলে যাবে মাইটোকন্ড্রিয়াতে, সেখানে যে অক্সালো অ্যাসিডেটের সঙ্গে বিক্রিয়া করে সাইট্রিক অ্যাসিড তৈরি করবে, প্রথম স্টার্টিং স্টেপটা শুরু করবে। তারপরে আস্তে আস্তে এনএডিপিএস এপিডিএস তৈরি হবে, সেটা ফাইনালি অক্সিডেটিভ ফসফোরাইলেশনে যে তোমার এনার্জি দিবে। এরকম না কাহিনীটা? কি ম্যাডাম? আচ্ছা, এখন একটু দেখো, দাঁড়াও একটু গুগলে যাই, তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে একটু সুন্দর হবে ব্যাপারটা। মা আচ্ছা, ছবিটা বড় করিনি, দেখো এখানে দেখতে পাচ্ছ ডান পাশে, দেখো এখানে কিন্তু কি আছে তোমার ফ্যাট থেকে বা ফ্যাটি অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে, লাস্টে দেখতে পাচ্ছ অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, এই যে ডান পাশে দেখতে পাচ্ছ কার্সারটা। জি ম্যাডাম। তো এটা অক্সিডেশন হয়ে অক্সিডাইজড হয়ে এই অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলে হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। তার মানে ফ্যাটি অ্যাসিড ভেঙে কি তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে। তো এটা কি, যেহেতু ফ্যাটি অ্যাসিড ভাঙছে, তাহলে এটাকে কি বলবো, ক্যাটাবলিজম বলবো নাকি এনাবলিজম বলবো? ক্যাটাবলিজম, ভেরি গুড। তারপরে দেখো টিসিএস সাইকেলটা আবার একটু দেখো, টিসিএস সাইকেলটা দেখলে দেখো টিসি সাইকেলের প্রথম স্টেপটা কি, অক্সালো অ্যাসিটেট অ্যাসিটাইল কোয়ের সাথে কম্বাইন্ড হয়ে কি তৈরি করছে, সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড। ফাইনালি তারপর এখানে এনএডিপিএস এটিপি জিটিপি তৈরি করবে, যেটা কিনা অক্সিডেটিভ ফসফোরিলেশনে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে ফাইনালি তোমাকে 34টা এটিপি দিচ্ছে, তাই তো, ফাইনাল এনার্জি মানে দিচ্ছে। এই হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিডের ব্রেকডাউন বা ফ্যাটি অ্যাসিড ক্যাটাবলিজম বা হচ্ছে বিটা অক্সিডেশন। ওকে, যার মাধ্যমে তুমি কি পাচ্ছ, এনার্জি পাচ্ছ। ওকে, এখন দেখো, ম্যাম প্লিজ আরেকবার দেখান। আরেকবার দেখাবো, দেখো এটা টিসিএস সাইকেল দেখতে পাচ্ছ। জি ম্যাম। তো টিসিএস সাইকেলটা কেন দেখিয়েছি, কারণ যখন ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হয়ে অক্সিডাইজড হয়ে অ্যাসিটাইল কোয়েতে কনভার্টেড হয়, সেই অ্যাসিটাইল কোয়েটা সুন্দরভাবে তখন মাইটোকন্ড্রিয়াতে চলে আসে। মাইটোকন্ড্রিয়াতেই চলে আসার পরে তোমার এখানে কি হচ্ছে দেখো, অক্সালো অ্যাসিটেট এবং এর সাথে বিক্রিয়া করে তোমার সাইট্রেট তৈরি করছে, দ্যাট ইজ দ্য প্রাইমারি স্টেপ অফ টিসিএস সাইকেল। ঠিক আছে, মানে টিসিএস সাইকেলটা স্টার্ট করছে কে, অ্যাসিটাইল কোয়ে এসে। এই অ্যাসিটাইল কোয়েতে টিসিএস সাইকেল অ্যাড করার পরে দেখো ফাইনালি কি হচ্ছে, এখানে জিটিপি তৈরি হবে, এনএডিপিএস তৈরি হবে। এই এনএডিপিএস আর জিটিপি এরা যাবে কোথায়, এরা চলে যাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, সেখানে যে তোমাকে 34টা বা 32টা ফাইনাল এটিপি বা এনার্জি তৈরি হবে, তোমাকে সাপ্লাই করবে। সো তোমার এইভাবেই হচ্ছে ফ্যাট ব্রেকডাউন হয় টু প্রডিউস দ্য এনার্জি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু পড়ায় ফিরে যাই। তো এই গেল বিটা অক্সিডেশন। আর ব্যাপারটা, আর এই বিটা অক্সিডেশন যেহেতু এটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক সেলে মাইটোকন্ড্রিয়া এবং পারঅক্সিজমে হয়, মাইটোকন্ড্রিয়া হচ্ছে হেপাটিক সেল বা লিভার সেলে মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। আর এই বিটা অক্সিডেশন বা ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন বা ফ্যাটি অ্যাসিড ক্যাটাবলিজম এটা হয় হচ্ছে প্ল্যান্টে শুধুমাত্র পারঅক্সিজমে, এটাই হচ্ছে পার্থক্য, মনে থাকবে। প্রোক্যারিওটিক সেলে শুধুমাত্র সাইটোসেল এবং ইউক্যারিওটিক সেলে হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং পারঅক্সিজম, এখানে আর প্ল্যান্টে হয় কোথায়, পারঅক্সিজম। ঠিক আছে, বুঝে গেছে এই কথাগুলো? জি ম্যাম।
ওকে, এখন এই কথাটা দেখো, কিটোজেনেসিস মানে হচ্ছে কিটোন বডি প্রোডাকশনস। এখন এই যে ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসিড ভেঙে অ্যাসিটাইল কোয়েতে কনভার্টেড হলো, অ্যাসিটাইল কোয়েতে যদি প্রচুর পরিমাণে অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন হয়, তখন প্রচুর পরিমাণে অ্যাসিটাইল কোয়ে কিন্তু টিসিএস সাইকেলে অংশগ্রহণ করতে পারে না। টিসিএস সাইকেলে অংশগ্রহণ করতে না পারার কারণে অ্যাসিটাইল কোয়ে তখন বাইরে জমতে থাকে। তখন ওখানে কি করে, লিভারে সুন্দর মতো লিভারে জমে কিটোন বডি হিসেবে স্টোর থাকে। ঠিক আছে, কিটোন বডি হিসেবে স্টোর থাকার কারণে যখন তোমার বডিতে ধরো তুমি গ্লুকোজ অনেকদিন পর্যন্ত খাওনি, মানে কার্বোহাইড্রেট নাওনি বা কোনো কিছু তুমি অনেকদিন, যেমন রোজার মধ্যে তুমি কিন্তু তোমার ক্ষুধা লাগছে বাট তুমি কিন্তু এনার্জি পাচ্ছ না, তুমি বিছানায় প্যারালাইসিস রোগীদের মতো শুয়ে থাকতে, ওঠার কোনো ক্ষমতা থাকতো না। বুঝতে পেরেছো? যদি এমন হতো যে আমরা যখন খাবার খাই ঠিক সেই দিনই হচ্ছে আমাদেরকে এনার্জি থাকে, পরের দিন সকালে আবার খাওয়া না পর্যন্ত আমরা এনার্জি পাবো না, তাহলে হচ্ছে খাবার না খাওয়ার আগ পর্যন্ত আমরা প্যারালাইসিস রোগীদের মতো শুয়ে থাকতাম। আমাদের শরীরের মধ্যে গ্লাইকোজেন থাকে, স্টোরড গ্লুকোজ, ফ্যাট থাকে, প্রোটিন থাকে, এরা হচ্ছে কি সার্ভ করে, ফাইনালি তোমাকে এনার্জি দেয় এইসব প্রক্রিয়ার মাধ্যমে। সো এটার একটা প্রক্রিয়া হচ্ছে কিটোজেনেসিস। কিটোজেনেসিস হচ্ছে এই যে এক্সট্রা অ্যাসিটাইল কোয়েতে তৈরি হচ্ছে, সেটা কিটোন বডি হিসেবে জমা থাকে যখন তোমার শরীরে অনেকক্ষণ পর্যন্ত, অনেক দিন পর্যন্ত খাবার না পৌঁছায়, যখন গ্লাইকোজেনের স্টোরেজ শেষ হয়ে যায়, তখন হচ্ছে কিটোন বডি তোমাকে এনার্জি সাপ্লাই দেয়। বুঝতে পেরেছো? জি ম্যাম। সবাই সবাই বুঝেছো? জি ম্যাম। So এখন membrane lipid biosynthesis সেটা আলাদা করে পড়াচ্ছি না, কারণ you already know that what is membrane lipid, sphingolipid, glycolipid, phospholipid, glycerol phospholipid, ওকে। যেটা তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে ফ্যাট বায়োসিনথেসিস। ফ্যাট কিন্তু ট্রাইগ্লিসারাইড কিন্তু ফ্যাটি অ্যাসিড না, ট্রাইগ্লিসারাইড হচ্ছে ফ্যাট। তার মানে বেসিক্যালি হচ্ছে ট্রাইগ্লিসারাইড বায়োসিনথেসিস এভাবে আলাদা করে পড়ার কিছু নেই, তুমি পড়বা, তোমরা পড়বা হচ্ছে বেসিক্যালি কোনটা, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। তুমি একটু আগে কি শিখেছো, ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন, আর এখন কি শিখছো, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। তাহলে ভাঙা আর গড়া দুটো মিলে কি হয়েছে, মেটাবলিজম। ওকে, আর পার্থক্য কোথায়, ফ্যাটি অ্যাসিড ভেঙেছে ইউক্যারিওটিক সেলের, হিউম্যানের ক্ষেত্রে বা অ্যানিমালের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া এবং পারঅক্সিজমে, লিভার সেলের, আর প্ল্যান্টে কোথায় হয়েছে, অনলি পারঅক্সিজমে। আর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হয় প্ল্যান্টে ক্লোরোপ্লাস্টে, আর হিউম্যানে সিনথেসিস হয় হচ্ছে তোমার সাইটোসলে। ওকে, এটাই হচ্ছে ইয়ে। এখন আমাকে বলো যে কেন ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ক্লোরোপ্লাস্ট হয় প্ল্যান্টের ক্ষেত্রে, কারণ ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের জন্য দুইটা এনজাইম দায়ী। একটা হচ্ছে এসিসিএস, মানে অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ বা এসিসিএস ইন আ শর্ট ফর্ম, আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেস বা হচ্ছে FAS। সো এসিসিএস এটা এই কাজটা করে হচ্ছে, এই যে তোমার অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো না, এই অ্যাসিটাইল কোয়ে থেকে ম্যানোলাইল কোয়েতে কনভার্ট করতে তোমার এসিসিএস বা অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলের দরকার হয়। কারণ হচ্ছে এই ম্যানোলাইল কোই হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের প্রথম স্টেপ। তোমাদের এখানে আমি বায়োসিনথেটিক পাথওয়েটা পড়াচ্ছি না, কিন্তু এটুকু জেনে রাখো যে অ্যাসিটাইল কোয়ে থেকে ম্যানোলাইল কোয়েতে কনভার্টেড করে হচ্ছে কোন এনজাইম, অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ, এবং সেটা কোথায় পাওয়া যায়, প্ল্যান্টের ক্লোরোপ্লাস্টে। ওকে, আর এই ম্যানোলাইল কোয়েটা কি, ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেটিক পাথওয়ে প্রথম স্টেপ, যেখানে ফ্যাটি অ্যাসিড সিনথেসাইজড হয়। ওকে, আরেকটা এই লাস্টে যে অংশটা ফ্যাটি অ্যাসিড সিনথেসাইজ হলো, সেই অংশটার কাজটা করে হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেস এনজাইম। বুঝতে পেরেছো, ফ্যাটি অ্যাসিড সিনথেস নামের সাথেই আছে যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করবে। সো এই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে বা ম্যানোলাইল কোয়ে থেকে পালমিটেড হচ্ছে 16 কার্বন ফ্যাটি অ্যাসিড, মানে 16টা ফ্যাটি অ্যাসিড মিলে একটা, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো? জি ম্যাডাম, শুনতে পাচ্ছো আমাকে? ওকে ওকে, দেখো দেখো সেকেন্ড যে এনজাইমটা আছে ফ্যাটি অ্যাসিড সিনথেস, নামের সাথেই বলা আছে যে এটা কি সিনথেসাইজ করবে, ফ্যাটি অ্যাসিড। ওকে, সো তোমাকে এটা পালমিটিক হচ্ছে তোমার 16 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড। সো ফাইনালি ফ্যাটি অ্যাসিড সিনথেসাইজ হলো ইন দা ক্লোরোপ্লাস্ট অফ প্ল্যান্ট, আর হিউম্যানে কোথায় হবে, সাইটোসলে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের কি বলে লিপিড মেটাবলিজম। এখানে কোলেস্টেরল আছে, কোলেস্টেরল হচ্ছে তোমার দেখো 70% কোলেস্টেরল বায়োসিনথেসিস অকার্স ইন দ্য লিভার সেল, আর প্ল্যান্টের হয় এটা হচ্ছে তোমার লিফে। ওকে, সো কোলেস্টেরল হচ্ছে লিফে তৈরি হচ্ছে, আর হিউম্যানের ক্ষেত্রে বা অ্যানিমালের ক্ষেত্রে কোথায় তৈরি হচ্ছে, লিভার সেলের সাইটোসলে।
ঠিক আছে? জি ম্যাম। তোমাদেরকে আমি শীটটা দিয়েছি, জহুরুল, নাজমুল, জি ম্যাম, এটা আছে। সবাইকে দিয়েছো? সবাইকে দিয়েছো? জি ম্যাম। আর হচ্ছে আমি প্ল্যান্ট হরমোনেরটাও পাঠিয়েছিলাম, পাঠিয়েছো সবাইকে? জি ম্যাম। ওকে, সো এটা একটু শীটটা বের করি, প্ল্যান্ট হরমোনের শীটটা। আজকে তোমাদের 3 রোজা? না আমাদের সিলেবাস কি আর শুধু প্ল্যান্ট হরমোনই আছে নাকি আরো আছে? তোমাদের সিলেবাসের ছবিটা তোমাদের কাছে নেই, আমি যে ছবি তুলে পাঠিয়েছিলাম সবাইকে তুলতে বললাম। জহুরুল তুলেছো না? সিলেবাসটার স্ক্রিনশট নাও, আমি শেয়ার করেছি, দেখো। তুলেছো? জি ম্যাম। জি ম্যাম। তোমাদের 3টা শেষ হলো, আর 3টা বাকি আছে। আজকে একটা শেষ করে দিব। এটা প্ল্যান্ট হরমোনে একটা শীটের মধ্যেই পুরো সমস্ত কিছু আছে, এটা আলাদা কোনো শীট নেই। সো 4 নাম্বার শীট আজকে শেষ হবে, আর দুটা শীট আছে, সেটা হচ্ছে আমরা ক্লাস একদিনে ক্লাস নিলে শেষ হয়ে যাবে, বাদের দিন ক্লাস লাগবে। তোমাদের তারা 2টা ক্লাস পাচ্ছি আমরা, আর না হলে একটা শনিবারে তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? ম্যাম আর একটা ফ্রাইডে আছে আমাদের। তোমাদের পরীক্ষাটা মনে হয় 2 তারিখ থেকে। বুঝছো? আপনার সিলেবাস অনেক বড় ম্যাম। হ্যাঁ, সিলেবাস দেখেছো কত বড়? আর শুরু জি ম্যাম। মিড টার্মের আগে তোমরা 2টা ক্লাস করতেই পারোনি, একটা ছুটি ছিল আর একটা তোমাদের পরীক্ষার জন্য বন্ধ ছিল। তো হচ্ছে এই কারণে হচ্ছে, আর না হলে আরো আগে শেষ হয়ে যাওয়ার কথা, বুঝতে পেরেছো? সো আজকে দেখো, প্ল্যান্ট হরমোন খুবই ইজি একটা চ্যাপ্টার, কারণ you already have known the hormones before because you have read the endocrinology chapter, right? পড়েছো না endocrinology? পড়েছো endocrinology আগে? সেখানে কি পড়েছিলে? হরমোন পড়েছিলে না? হরমোনের কাজ কি? বেসিক্যালি হরমোন আসলে কি কাজ করে? তোমাদের গ্রোথ, হ্যালো, একটু দাঁড়াও তো, 1 মিনিট দাঁড়াও। বুড়ি, আমার একটা নাপা দিয়ে যাও তো। আচ্ছা, হরমোনের কাজ হচ্ছে, তোমার দেখো তোমার শরীরে যে কাজগুলো হচ্ছে প্রতিটা কাজের মানে পাঠা থেকে সিগন্যাল পৌঁছে দিচ্ছে কে? হরমোন না? তোমাদেরকে আমি বোধহয় কোন একটা ক্লাসে বলেছিলাম, যখন আমাদের ক্ষুধা লাগে তখন আমাদের কি তোমার স্টোমাক থেকে গ্রেলিন হরমোন রিলিজ হয়। তার মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে কোন হরমোন কোথা থেকে রিলিজ হবে এবং কি সিগন্যাল পাঠাবে, এবং প্রত্যেকটা হরমোন কিন্তু ভেরি স্পেসিফিক। ওকে, তো যখন আমাদের পেট ভরে যায়, ফুল হয়ে যায়, তখন আবার ফ্যাট সেল থেকে লেপটিন হরমোন রিলিজ হয়, সেটা ব্রেনকে সিগন্যাল দেয় যে ইউ মাস্ট স্টপ টেকিং দ্য ফুড বিকজ ইউ আর ফুল নাও। ওকে, প্রত্যেকটা সিচুয়েশনে তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি তৈরি হচ্ছে?
হরমোন সিক্রেশন হচ্ছে। কেন সিক্রেশন হচ্ছে? এটা সিগন্যাল পাঠানোর জন্য। সিগন্যাল পাঠাচ্ছে কাকে? তোমার শরীরকে, টু পারফর্ম স্পেসিফিক ওয়ার্ক। ম্যাম কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো, আমি পড়াচ্ছিলাম না। তো প্ল্যান্ট বডিতেও এরকম কি তৈরি হচ্ছে? হরমোন তৈরি হয়। তাহলে দেখো, যদি হিউম্যান বডিতে সিগন্যাল, প্রত্যেকটা স্পেসিফিক কাজের সিগন্যাল বয়ে নিয়ে যায়, তাহলে প্ল্যান্টের যে প্ল্যান্ট বডিতে হরমোনগুলো কি কাজ করবে? সিগন্যালিং মলিকিউল হিসেবে কাজ করবে না? এই যে ধরো তুমি 10টা গাছ লাগিয়েছো, 10টা গাছ লাগানোর পরে কি দিলা? আমাকে না পারে কাজ করে। সো প্ল্যান্টের বডিতেও কি হবে? তোমার প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী তোমার হচ্ছে সিগন্যালিং মলিকিউল হিসেবে এটা সিক্রেটেড হবে এবং সেই অনুযায়ী সে কাজটা পারফর্ম করবে। যেমন ধরো তুমি 10টা ফুল গাছ লাগিয়েছো, সেম ব্রিডের, সেম মাটিতে, সেম ট্রিটমেন্ট করেছো, বাট একটা সময় দেখা গেছে যে 9টা গাছে ফুল ফুটেছে, একটা গাছে ফুল ফুটেনি। এরকম কখনো হয় না যে একই সময় গাছ লাগানোর পরেও ফুল, কোনো একটা গাছে ফুল দেরিতে ফুটছে? কখনো এরকম শুনেছো বা দেখেছো কোথাও? কারণ হচ্ছে ওই গাছটাতে তোমার কি কি সিক্রেশন হয়নি, অক্সিন সিক্রেশনটা ঠিকঠাক মতো হয়নি, কারণ অক্সিন হচ্ছে তোমার ফুল ফোটাতে সাহায্য করে, ঠিক আছে? এইভাবে এই যে বিভিন্ন হরমোন আছে, অক্সিন, জিবেরেলিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন, সো বিভিন্ন হরমোন বিভিন্ন রকম সিগন্যাল হচ্ছে তোমার ক্যারি করছে এবং বিভিন্ন রকম সিচুয়েশন থেকে, বিভিন্ন রকম অর্গান থেকে, বিভিন্ন রকম সাইট থেকে হচ্ছে কি সিক্রেটেড বা তৈরি হচ্ছে। হরমোনের কাজ হচ্ছে কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে তৈরি হয়ে অন্য জায়গায় কাজ সম্পাদন করা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখো, তাহলে হচ্ছে বেসিক্যালি তাহলে কি দাঁড়ালো, আলটিমেটলি কি দাঁড়ালো, যে প্ল্যান্ট হরমোন হচ্ছে প্ল্যান্টের বডিতে তৈরি হয়ে খুবই লো কনসেন্ট্রেশনে তৈরি হওয়া সত্ত্বেও কি করবে? স্ট্রাকচার এবং ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিতে কন্ট্রোল করবে বা রোল প্লে করবে। দ্যাট ইজ দ্য প্ল্যান্ট হরমোন। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। So দেখো, I have already said that plant hormone works as a signaling molecule. So the question is, how do they do it, right? So কিভাবে তারা কাজটা করে? কাজটা করবে কিভাবে? যদি সিগন্যাল ট্রান্সডাকশন করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? কোথাও যেখানে তুমি সিগন্যালটা পৌঁছতে চাও সেখানে কি করতে হবে? আগে অ্যাটাচড হতে হবে, মানে আগে সেখানে বাইন্ড করতে হবে। সো ও বাইন্ড করবে কোথায়? যেই সেলে এই খবরটা পৌঁছানো দরকার সেই সেলের মেমব্রেনে যে কি করবে, তার মেমব্রেনে যে রিসেপ্টর থাকে সেই রিসেপ্টরে বাইন্ড করে, রিসেপ্টর মানে কিন্তু প্রোটিন, তোমাদেরকে আগেও বলেছি বোধহয় যে প্রোটিন, যে রিসেপ্টর গুলো অলওয়েজ কিন্তু প্রোটিন ইন নেচার। ওকে, সো রিসেপ্টর বা প্রোটিনে সে বাইন্ড করবে, বাইন্ড করার পরে প্রোটিনের সাইজটাকে সে চেঞ্জ করে ফেলবে, চেঞ্জ করার পরে তাকে যে কম্পাউন্ডে কনভার্টেড হবে সেই কম্পাউন্ডটার নাম হচ্ছে রিলে মলিকিউলস। মানে হচ্ছে ও সিগন্যালটা নিল, কি ইনফরমেশন আছে সব ও ইনগালফ করেছে, এখন নিজেকে চেঞ্জ করে সেই খবরটা প্রতিটা সেলে সেলে সে পৌঁছে দিচ্ছে, রিলে করে দিচ্ছে। ওকে, তারপরে যখন খবরটা পৌঁছানো হয়ে যাবে তখন সেই অনুযায়ী রেসপন্স ইলিসিটেড হবে, মানে রেসপন্স করবে। বুঝতে পেরেছো? সো ফার্স্টে কি হবে? ফার্স্টে হচ্ছে কোন সেলে সিগন্যাল পৌঁছাবে সেখানে যাবে, যাওয়ার পরে সেল মেমব্রেনের রিসেপ্টরে বাইন্ড করবে, প্রোটিনে, রিসেপ্টর মানে হচ্ছে প্রোটিন, সেই প্রোটিন রিসেপ্টরে বাইন্ড করার পরে প্রোটিনের কনফার্মেশনটা চেঞ্জ করে রিলে মলিকিউলসে কনভার্টেড করবে। রিলে মলিকিউলস মানে যেই মলিকিউলসটা তোমার খবরটা পৌঁছে দিচ্ছে। তারপরে যখন খবর পৌঁছানো শেষ সে অনুযায়ী তোমার কি হবে? রেসপন্স ইলিসিটেড হবে। বুঝতে পেরেছো কিভাবে সে কি করছে? এই মেকানিজমটা বুঝতে পেরেছো? ছবিটা ক্লিয়ার হয়েছে? হ্যালো, জি ম্যাম। নিচে দেখো এখানে পয়েন্ট পয়েন্ট করে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে লেখা আছে। যদি ভুলে যাও তো এখান থেকে দেখে তোমরা নিজের মতো করে লিখবে, মনে মনে থাকবে যদি আমি প্রশ্নটা দিই। ওকে, এখন আসো মেইন ফাংশন অফ
প্ল্যান্ট হরমোন। সো প্ল্যান্ট হরমোনের কিছু মেইন ফাংশন আছে। মেইন ফাংশন বলতে ওভারঅল ফাংশন, মানে তোমাকে স্পেসিফিকলি বলে দেওয়া হয়নি যে আসলে এক্স্যাক্টলি অক্সিন কি কাজ করে সেটা নিয়ে বলো, বা জিবেরেলিন কি কাজ করে সেটা নিয়ে বলো। ব্যাপারটা হচ্ছে ওভারঅল প্ল্যান্ট হরমোন ফুল বডিতে কি কাজ করছে সেটা হচ্ছে বলছে। সেটা হচ্ছে দেখো, এটা বিভিন্ন টিস্যুতে ডিফারেন্ট রেসপন্স ইলিসিট করে, বা হচ্ছে ডিফারেন্ট রেসপন্স একই টিস্যুতে বিভিন্ন সময়ে ডিফারেন্ট রেসপন্স ইলিসিট করছে। তার মানে হচ্ছে ধরো তোমার প্ল্যান্টের বয়স হচ্ছে এখন 10 দিন, তো 10 দিনে প্ল্যান্টের সেল ডেভেলপমেন্ট যেটা হবে, 10 বছরে বা 5 বছরে কি সেল ডেভেলপমেন্ট তেমন থাকবে? থাকবে না। ধরো একই টিস্যু বাট ডেভেলপড হবে, সেল ডিভিশন হয়ে হয়ে ম্যাচিউর হচ্ছে, ডেভেলপড হচ্ছে। সো সেম টিস্যুতেই একই হরমোন যাচ্ছে বাট ডিফারেন্ট সময়ে তো হচ্ছে ডিফারেন্ট রকমের সিগন্যাল, মানে ডিফারেন্ট রকমের রেসপন্স ইলিসিট করবে। কারণ ম্যাচিউর অবস্থায় যেভাবে তুমি রেসপন্ড করবে, যারা বাচ্চা সেভাবে তুমি রেসপন্ড নিশ্চয়ই করনি। তো ব্যাপারটা হচ্ছে প্রতিটা সেলের ক্ষেত্রে তেমন, যে একদম সেম টিস্যুতে তোমার ডিফারেন্ট টাইমস অফ ডেভেলপমেন্টে তোমার ডিফারেন্ট রেসপন্স ইলিসিট করতে পারে। আরেকটা কারণ করতে পারে যে হচ্ছে অন্য হরমোন প্রোডাকশনের ক্ষেত্রে স্টিমুলেট করতে পারে। আরেকটা হচ্ছে তোমার কোন টিস্যুতে কত পরিমাণ বা কত কনসেন্ট্রেশনে সে সিক্রেটেড হয়েছে তার অনুযায়ী রেসপন্স ডিপেন্ড করে। যদি কম পরিমাণে সিক্রেটেড হয়, কম কনসেন্ট্রেশন, তাহলে কম পরিমাণ রেসপন্স ইলিসিট করবে, আর বেশি পরিমাণ হলে বেশি পরিমাণে রেসপন্স ইলিসিট করবে। ক্লিয়ার? সো ওভারঅল ফাংশনটা বুঝতে পেরেছো? বেসিক্যালি হচ্ছে তোমার প্ল্যান্টের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে সিগন্যালিং মলিকিউল হিসেবে কাজ করে এবং সেই অনুযায়ী প্ল্যান্ট বডি থেকে রেসপন্স ক্রিয়েট করে। বোঝা গেছে এক কথায়? গুড। এখন দেখো, সো তোমাকে তো এখন ওভারঅল প্ল্যান্ট হরমোনের কথা বললাম। স্পেসিফিকলি যদি তুমি চিন্তা করো তাহলে প্ল্যান্ট হরমোন হচ্ছে এই কয়টা: অক্সিন, সাইটোকাইনিন, জিবেরেলিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন। ওকে, প্রত্যেকটা জিনিসে কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে, ঠিক আছে? এখন তোমাদের যেটা পড়তে হবে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা হরমোনের ফাংশন পড়বে, আর পড়বে সাইট অফ প্রোডাকশন বা লোকেশন বা সাইট অফ অকারেন্স। একই কথা, মানে হচ্ছে গাছের কোন অংশ থেকে এটা তৈরি হয়েছে। মেরিস্টেম মানে একদম মাথার ছোট্ট যেটা দুই পাশে যেটা হয়ে যায়, এটা মেরিস্টেম। স্টেম টিপ বা সিড থেকে হচ্ছে, লিফ থেকে হচ্ছে, লিফের প্রথম একদম আগার অংশ থেকে। সো এই যে অক্সিনটা কোন অংশে তৈরি হচ্ছে গাছের এবং এটা কি রোল প্লে করছে, এটা এভাবে পড়তে হবে। সো এখানে যে 5টা হরমোনের কথা বলা আছে, সেই 5টা হরমোনের একদম সেম ওয়েতেই পড়বে। হরমোনটা কি এফেক্ট বা ফাংশন আছে আর কোথায় এটা তৈরি হয়। বুঝে গেছে? ওকে, কিভাবে পড়তে বুঝেছো? আচ্ছা, তার মধ্যে একটা সংজ্ঞা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, যেটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ, পার্থেনোকার্পি নামে একটা ওয়ার্ড আছে। পার্থেনোকার্পিটা হচ্ছে, আমরা অনেক সময় বিচি কলা খেয়েছি না, বিচি কলা খাই, তারপরে পেয়ারার বিচি হয়, অনেক বিভিন্ন বেশিরভাগ ফলেই তো বিচি, মানে ফলে আসলে ফল কেন হয় বলতো? ফল কিন্তু একটা প্রোডাক্ট অফ প্ল্যান্ট। তার মানে হচ্ছে যখন ফার্টিলাইজেশন হয় তখনই হচ্ছে বীজে কনভার্টেড হয় এবং বীজ থেকে ফল তৈরি হয়, তাই না? ব্যাপারটা তো এটাই, যেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে কি হচ্ছে, বাডিং এর মাধ্যমে এই গাছ তৈরি হচ্ছে বা ফল তৈরি হচ্ছে, সেটা বাদ দাও। এই সেক্সুয়াল রিপ্রোডাকশন ছাড়াও, ফার্টিলাইজেশন ছাড়াও তোমার অন্য মানে হচ্ছে সিডলেস মানে হচ্ছে বীজ ছাড়া ফল তৈরি করার প্রক্রিয়াকেই বলে কি? পার্থেনোকার্পি। আর এই যে ফ্রুটটা তৈরি হয়, যে ফলটা তৈরি হয়, তাকে বলে পার্থেনোকার্পিক ফ্রুট। বোঝা গেছে? সো পার্থেনোকার্পি মানে কি? উইদাউট ওভিউলেশনস বা উইদাউট ওভিউল ফার্টিলাইজেশনস ফুড উইল বি ক্রিয়েটেড, দ্যাট ইজ দ্য পার্থেনোকার্পি। আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে স্টেনোস্পার্মোকার্পি। এটার মানে হচ্ছে তোমার ওভুলেশন মানে ফার্টিলাইজেশন এবং পলিনেশন দুইটাই দরকার হয়। পলিনেশন মানে কি? পরাগায়ন, তাই না? মৌমাছির পরাগায়নের মাধ্যমে তৈরি হয় যে। সো এই পলিনেশন এবং ফার্টিলাইজেশন দুইটাই দরকার হয় কোথায়? স্টেনোস্কার্পিতে আর স্টেনোস্পার্মোকার্পিতে। কিন্তু পার্থেনোকার্পিতে কি হচ্ছে, উইদাউট ফার্টিলাইজেশন তোমার ফল তৈরি করা সম্ভব। এই পদ্ধতিকে বলা হয় সিডলেস ফ্রুট তৈরি করার মেকানিজম। এই পদ্ধতিকে বলা হয় হচ্ছে পার্থেনোকার্পি। আর যে ফ্রুটটা তৈরি হয় সেই ফ্রুটকে বলা হয় কি? পার্থেনোকার্পিক ফ্রুট। ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম।
আর দেখো এখানে আরেকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রুট রাইপেনিং। ব্যাপারটা হচ্ছে, আচ্ছা তোমরা কি এটা খেয়াল করেছো যে ফলটা যখন হয় তখন কিন্তু সবুজ কালারেরই হয়, তাই না? বাট আস্তে আস্তে এই ফলটা যখন পেকে যায় তখন হলুদ বা লাল বা অরেঞ্জ বিভিন্ন কালারফুল হয়। সেটা কেন হয়? এটা কারণ হচ্ছে সবুজ কিসের জন্য হয়? ক্লোরোফিলের কারণে। যদি ক্লোরোফিলটা ডিজলভ বা রিমুভড হয়ে যায় বা অন্য কিছুতে ডিগ্রেড হয়ে যায়, তাহলে কি হবে? সবুজ কালারটা আর থাকবে না। তখন কি হবে? অন্যান্য যে পিগমেন্ট গুলো আছে, যেমন জ্যান্থোফিল, তারপরে হচ্ছে ক্যারোটিনয়েডস, সেই পিগমেন্ট গুলো ডিপোজিটেড হতে শুরু করবে। হওয়ার পরে আরেকটা জিনিস হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ল্যামেলার মধ্যে যে পেকটিন গুলো ছিল, সেই পেকটিন গুলোর কারণে তোমার ফলের ভেতরের অংশ নরম হতে থাকে। এই জন্য ফল পাকলে ভেতরে মাংসল নরম একটা অংশ তৈরি হয়। বুঝতে পেরেছো? তাহলে ফল পাকা কি বুঝতে পেরেছো? যে ক্লোরোপ্লাস্ট ডিগ্রেডেড হয়ে, সরি, ক্লোরোফিল ডিগ্রেডেড হয়ে কি তৈরি হচ্ছে? অন্য কোনো কম্পাউন্ডে কনভার্টেড হচ্ছে, এবং অন্যান্য যে জ্যান্থোফিল বা লাল হলুদ কালারের যে পিগমেন্ট গুলো ছিল, সেই পিগমেন্ট গুলো ডিপোজিটেড হয়, এবং ডিপোজিশন হওয়ার ফলে দেখবা যে ফলের কালারটা লাল, হলুদ, কমলা এরকম বিভিন্ন কালারের হচ্ছে। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ল্যামেলা ছিল, ল্যামেলার মধ্যে যে পেকটিনটা, সেই পেকটিনের কারণেই তোমার কি হচ্ছে? সেই পেকটিনের সেই পেকটিনের সলিউশনের কারণে, ডিসলিউশনের কারণে কি হচ্ছে? তোমার ফলের ভেতরের অংশ নরম এবং মাংসল হচ্ছে। বোঝা গেছে? তাহলে ফুড রাইপেনিংটা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। ভেরি গুড। তো এই গেল। আচ্ছা, এখন একটা পার্ট দেখো, তোমার প্ল্যান্ট এমব্রায়োজেনেসিস। আচ্ছা আমাকে বলো তো, জেনেসিস মানে কি? তৈরি হওয়া ম্যাম। তৈরি হওয়া। ভেরি গুড। তাহলে এখানে কি তৈরি হবে? কি আছে সাথে? জেনেসিসের সাথে কি আছে? এমব্রায়োনিক। মানে হচ্ছে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হওয়ার পদ্ধতি, তাই না? আমাদের যে মায়েরা যখন প্রেগন্যান্ট হন তখন কি হয়? তখন হচ্ছে স্পার্ম এন্ড এগ মিলে ফার্টিলাইজেশন হয়, জাইগোট তৈরি হয়, তারপরে এমব্রায়ো তৈরি হয়, তারপরে হচ্ছে 32 বা 34 সপ্তাহ পরে বাচ্চা, ফেটাস, মানে জন্মানোর আগে তাকে ফেটাস বলে, এবং বাচ্চা তখন ভূমিষ্ঠ হয়, তখন আমরা কি বলি? বেবি। ঠিক আছে? সো এই প্ল্যান্ট মধ্যেও কিন্তু এমব্রায়ো ফর্মেশন হয়, এবং সেটা অবশ্যই জাইগোট ফার্টিলাইজেশনের পরেই। ঠিক আছে? সো এই প্ল্যান্টের এমব্রায়োজেনেসিস তৈরির প্রক্রিয়াটা কি, কতগুলো স্টেজে হয়, সেটা তোমাকে একটু দেখতে হবে। তো তোমাদেরকে আগেও বলেছি ফার্স্টের দিক থেকে, যে হচ্ছে যেগুলো বায়োলজি টাইপের পড়াশোনা, যেগুলো হচ্ছে একটু লিটারেচার বেসড পড়াশোনা, সেগুলোতে ফার্স্ট আগে দেখবে এর সাথে অ্যাডজাসেন্ট কোনো ছবি আছে কিনা, কোনো ফিগার আছে কিনা। ওকে? তো এই ফিগারটা আগে দেখো, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে কি আছে দেখো, জাইগোট ফার্স্টে হচ্ছে সেল ডিভিশন হয়ে একটা টার্মিনাল, একটা বেসাল। টার্মিনাল হচ্ছে বাইরের অংশ, বেসাল মানে হচ্ছে বেসমেন্ট, যেটা ভিত্তি। হ্যাঁ, এটাতে হলো। সো টার্মিনাল সেলটাই দেখো তোমার এমব্রায়ো সেল হিসেবে পরবর্তীতে প্রকাশিত হবে। এই জন্য দুটো সেল কি করছে? এমব্রায়ো সেল হিসেবে আলাদা করে কোড করে রেখেছে। এখানে দেখো দুটো থেকে আবার 4টা হয়েছে এমব্রায়ো সেলটা। 4টা হওয়ার পরে দেখো এখানে গোল আকৃতি ধারণ করেছে না, ডিভিশন হয়ে হয়ে, সেল ডিভিশন হয়ে হয়ে মতো, মানে গোলাকার একটা অংশ ধারণ করেছে। দেখে এই অংশটাকে বলে গ্লোবুলার স্টেজ। ওকে, সো ইন গ্লোবুলার স্টেজ the embryonic cell will be divided and form a globule like shape. তো তুমি যদি কিছু নাও পড়ো তাহলে কিন্তু ছবি দেখে সুন্দর মতো এক্সপ্লেইন করতে পারছো। ওকে, বুঝতে পেরেছো কিভাবে এক্সপ্লেইন করতে হবে? And then after globular stage the embryonic cell will be divided more and more and will form heart like shape, and that stage will be called as heart stage. দেখেছো আমি দেখে দেখে কিভাবে বললাম? তোমরা এভাবেই বলবে, তাহলে কি হবে? এক্সট্রা করে মুখস্থ করতে হবে না। বুঝতে পেরেছো? দেখো এখানে একটা হার্টের মতো চিহ্ন করেছে না, হার্টের চিহ্ন হয়েছে না এখানে? জি ম্যাম। তো এই হার্ট চিহ্ন থেকে মাঝখান থেকে ওরা আবার ডিভাইডেড হবে। সাব ডিভাইডেড হওয়ার পরে দেখো এটাকে বলে টর্পেডো স্টেজ। এন্ড এই স্টেজে হচ্ছে কি হচ্ছে? দুটো ডিভিশন হয়ে যাচ্ছে। তোমরা কখনো দেখেছো যখন প্রথম মাটি থেকে প্রথম বের হয় কোনো গাছ, দুটো কুটি কুটি একদম কুড়ি বের হয়, দুটো কটিলিডন বের হয়, ছোট ছোট ছোট। এই দুটো কটিলিডন হচ্ছে এই হার্ট শেপের মাঝখানে বিভক্ত হয়ে টর্পেডো স্টেজ থেকে এই দুটোই কটিলিডন হিসেবে বাইরে
উন্মুক্ত হবে। দেখতে পাচ্ছ কটিলিডন লেখা, এটাই পরে কচি পাতা হিসেবে মাটির উপরে ভূমিষ্ঠ হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। So this is the embryogenesis stages and it is very easy. You can write by watching the figure carefully and using your grammar skills and sentence writing skills. You can write it down without helping the literature. Okay, but তুমি হেল্প নিতে পারো, তুমি একটু পড়লে, পড়ার পরে তোমার আরো একটু স্ট্রং হলো আইডিয়াটা, তখন তুমি সুন্দর করে ছবি দেখে দেখে কি করতে পারবে, এক্সপ্লেইন করতে পারবে। ঠিক আছে, বুঝেছো? আবার একটু বলতেন। ফার্স্টে হচ্ছে কি হয়েছে, জাইগোট থেকে কি হচ্ছে দেখো, zygote cell will be divided into two and so that two cell will be called as basal cell and terminal cell. So terminal cell will be divided further to form embryo. So first one cell divided into two and then the next step two cell divided into four. So after that four cells will be divided more and more and from globular like shape, and that stage will be called as globular stage. And after that the globular stage embryonic cells will be divided more and form a heart shape. That stage will be called as heart stage. And after heart stage the divisions inside the heart shape will be occurred and form cotyledons. So that will be that stage will be called as the torpedo stage. So this is the various stage of plant embryogenesis. ম্যাম Clear হয়েছে এখন? বেজেল সেলের কোনো কাজ নেই এখানে? বেজেল সেলের ম্যাম কোনো কাজ নেই? এই যে বেজাল সেল এখানে বেসমেন্টের কাজ করছে, তোমার এটা এমব্রায়ো তৈরি করবে না, এই যে এটা বেসমেন্ট তৈরি করবে, তোমার এটা রুট তৈরি করবে এখান থেকে। ও আচ্ছা, ও গাছের শুধু শুটটা এখান বেসমেন্ট থেকে হিসেবেই হলো, থাকবে। রুটটা কি তৈরি করবে? বেসমেন্ট। বেজাল মানে বেসমেন্ট, টার্মিনাল মানে প্রান্তের দিকে, লাস্টের দিকে, সেটা হচ্ছে উপরের দিকে ফুটে উঠবে আর বেসমেন্টটা নিচে থাকবে। আমাদের বেসমেন্ট কই থাকে? বাড়ি ঘরের বেসমেন্ট নিচের দিকে। মাটির নিচে থাকে, তাই না? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে এখন? সবাই ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ভেরি গুড। এখন তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন মানে হচ্ছে তোমার খুব সহজ বুদ্ধিতে প্ল্যান্টের যে কোনো একটা পার্ট থেকে অসংখ্য প্রজাতি তৈরি করা। একটা প্ল্যান্টের পার্ট থেকে অসংখ্য কি তৈরি করা? প্রজাতি তৈরি করা। দ্যাট ইজ দ্য মাইক্রো প্রপাগেশন, বা হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচারের নাম শুনেছো না অনেকেই? জি ম্যাম। তো প্ল্যান্ট টিস্যু কালচারের মাধ্যমে হচ্ছে কি করা হয়, সেটা হচ্ছে একটা পেট্রি ডিশের নাম শুনেছো? পেট্রি ডিশ বা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, জি ম্যাম। কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিউট্রিয়েন্ট আগার মিডিয়া বা যে কোনো মিডিয়ার মধ্যে এই সেখানে প্ল্যান্টের বড় হওয়ার জন্য নিউট্রিয়েন্টস থাকে, সল্ট থাকে, এবং হচ্ছে সেখানে হচ্ছে হরমোন প্রোভাইড করা হয় যাতে একটা প্ল্যান্টের যে কোনো একটা পার্ট থেকে ক্যালাস তৈরি হবে। ক্যালাস তৈরি হওয়ার পরে সেখান থেকে রুট শুটিং মিডিয়াতে নিয়ে যাওয়ার পরে সেখানে রুট তৈরি হবে, শুট তৈরি হবে। এটা আস্তে আস্তে কনিক্যাল ফ্লাস্কে বড় করে যখন সেটা মাটিতে ট্রান্সফার করার সময় হয়ে যায় তখন এটা মাটিতে ট্রান্সফার করা হয়। এটা একটা ছোট্ট প্ল্যান্টের পাতার ছোট্ট একটা অংশ থেকে বা কাণ্ডের ছোট্ট একটা অংশ থেকে বা রুটের ছোট্ট একটা অংশ থেকে অসংখ্য গাছ তৈরি করা সম্ভব। আর একটা মারাত্মক ইম্পর্টেন্স হলো, তুমি ধরো তোমার এক ধরনের বেগুন খেতে তোমার চুলকায়, তো তুমি কি করবা? আবার বেগুনের মধ্যে বিটা ক্যারোটিন নাই, তো তুমি যদি এটা চাও যে বিটা ক্যারোটিন যে জিনের জন্য দায়ী সেই জিনটাকে যদি ওখান থেকে কেটে তুমি অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে ইনসার্ট করে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তুমি ব্রিঞ্জাল সিডের মধ্যে সেটা প্রবেশ করাতে পারো, এবং সেটা ক্যালাস তৈরি করার ফলে তুমি যেই প্রোডাক্টটা পাবা সেই প্রোডাক্টটার মধ্যে তোমার কি থাকবে? বিটা ক্যারোটিন পাবা, গাজরের মতো, আবার বেগুনের স্বাদ পাচ্ছ, আবার যে অ্যালার্জিক যে জিনটার জন্য অ্যালার্জি তৈরি হচ্ছে সেটা তুমি কেটে ফেলে দিয়েছো। বুঝতে পেরেছো? ম্যাডাম কিছুদিন আগে ওই যে এক গাছে বেগুন আর আলু উৎপন্ন করা একটা হ্যাঁ, এই উদ্ভিদ দেখছো, উৎপন্ন করছে। তার মানে হচ্ছে ইটস ভেরি ইজি এবং ইটস পসিবল টু মেক আ হাইব্রিড প্ল্যান্ট as per as your desire. Okay.
ওকে, বাই অ্যাপ্লাইং দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেথড। ওকে, সো তুমি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেথড প্ল্যান্ট টিস্যু কালচারের মাধ্যমে অ্যাপ্লাই করে কি করতে পারো, অসংখ্য গাছ তৈরি করতে পারো। তো তোমাদেরকে আমি প্ল্যান্ট টিস্যু কালচার একটা ছোট্ট ভিডিও দেখাই, তাহলে তো তোমরা সুন্দর মতো আরো ক্লিয়ার হবে। ওকে, একটু দাঁড়াও, ইউটিউবে যাই। ম্যাম, হুম, প্লান্ট টিস্যু কালচার যেভাবে হয়, অ্যানিমেল টিস্যু কালচার কিভাবে করা যায়? আসলে অ্যানিমাল ক্লোন করা তো আমাদের নিষেধ করা আছে, কিন্তু প্রথমে ভেড়ার ক্লোন করেছিল না ডলিকে পাঠিয়েছিল না মহাকাশে। নিষেধ কেন? নিষেধ কেন? মনে হয় এনিমেলেরটা করা যায়, কিন্তু হিউম্যানেরটা নিষেধ করা হয়েছে। ক্লোন নাম শুনেছো না? ক্লোন, এটা টিস্যু কালচার বলে না, এটাকে বলে ক্লোনিং বলে। সেম জিনিস। হ্যাঁ, ধরো তোমার নাম কি বাবু? লিমন। হুম, লিমন। লিমন। দেখা গেছে যে আমি একটা লিমন থেকে আমি 2টা লিমন তৈরি করতে পারলাম বা 200 লিমন তৈরি করে ফেললাম, একই জিনিস এক লোকের। সো এটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়বা। ধরো তোমার ফ্যামিলিতে যদি 3-4টা লিমন ঘুরে বেড়ায়, তো ঝামেলা আছে ব্যাপারটা। সো এটা এই জন্য এটা অনৈতিক। হ্যাঁ, এই জন্য হিউম্যান ক্লোন করা যায় না, বাট এনিম্যাল ক্লোন করা সম্ভব। তাহলে তো আমরা বাইরে মার্সে পাঠানোর জন্য ক্লোন করে অক্সিজেনের জায়গায় কার্বন ঢুকিয়ে দিয়ে পাঠিয়ে দিতে পারি। কিন্তু হিউম্যান ক্লোন করা এটা ম্যাডাম নিষেধাজ্ঞা হিউম্যান আছে। মানে এনিম্যাল ক্লোন করে তো মানে একটা মানে উন্নত জাতের মানে পশু পাখি উৎপন্ন করে। হ্যাঁ, এনিম্যাল ক্লোন তো করেই, কারণ প্রথম এনিম্যাল ক্লোন করেছিল না ভেড়া, ডলির নাম ছিল না তার? ম্যাডাম বাংলাদেশও আছে ম্যাডাম, যে বাংলাদেশি মানে কুকুরের সাথে হ্যাঁ হ্যাঁ বিদেশি কুকুরের ক্লোন হ্যাঁ, মানে। তোমার হচ্ছে এনিম্যাল ক্লোন করা যায়, কিন্তু হিউম্যান ক্লোন করা হচ্ছে পারমিশন দেয়নি সরকার, কোথাও না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড বন্ধ এটা। দেখো, দেখতে পাচ্ছ এটা হাজার হাজার গাছ তৈরি হয়েছে টিস্যু কালচারের মাধ্যমে। এটা প্রথম স্টেপটা হচ্ছে উদাই অনেক বর্ণনা। এটা কি শেয়ার হয়েছে ভিডিওটা? জি ম্যাডাম শেয়ার হয়েছে। জি ম্যাম। আচ্ছা, এই স্টেজটা পরে দেখাচ্ছি, এটা ওনারা আগের স্টেজ দেখিয়ে ফেলেছে। দেখো, এটা হচ্ছে গ্রিন হাউস বলে। আমি যেখানে কাজ করতাম এনআইবি তে, আমি টিস্যু কালচার নিয়ে কাজ করেছি। খুব মজা লাগতো কাজ করতে, যে আমাদের এরকম সুন্দর একটা ল্যাব ছিল। এনআইবি নাম শুনেছো না? ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। জি ম্যাডাম নাম শুনছি অনেক। হ্যাঁ, ওখানে আমি ছিলাম 7 মাস। দেখতে পাচ্ছ কনিক্যাল ফ্লাক্সের মধ্যে গাছ বড় হচ্ছে। জি ম্যাডাম। জি এই যে নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে এগার সলিউশনের মাধ্যমে বিভিন্ন নিউট্রিয়েন্টস দেওয়া হয়। এগার দেওয়া হয় কারণ এরকম যাতে জমাট বেঁধে থাকে আর কি। আর সলিউশন বিভিন্ন রকমের নিউট্রিয়েন্ট দেওয়া হয়, হরমোন দেওয়া হয়, যাতে এই ছোট্ট একটা ডাল থেকে তোমার একটা গাছ তৈরি হবে। দেখতে পাচ্ছ ছোট্ট একটা ডাল। এবং এইটা তৈরি করার আগে অনেক স্টেপ করা হয়। তোমাকে প্রথমে স্টেরিলাইজেশন করতে হবে, কারণ তোমার গাছের উপরে কোনো ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা অন্য কিছু লেগে আছে কিনা সেটা দেখা। ঠিক আছে, স্টেপগুলো দেখো। দেখতে পাচ্ছ পেটিডিস নিয়েছে একটা, সেখানে হচ্ছে তোমার এই যে সবগুলো কিন্তু তোমাকে কি করতে হবে, স্টেরিলাইজ করতে হবে। আর স্টেরিলাইজ করে কোথায়? অটোক্লেভ মেশিনে। অটোক্লেভ মেশিনের নাম শুনেছো না সবাই? জি ম্যাডাম। অটোক্লেভ মেশিনে এগুলো সব জিনিস কি করবে, অটোক্লেভ মেশিনে যে স্টেরিলাইজ করবে, ওয়াশ করছে। এগুলো নিজেদেরকেই ধুইতে হয়, যারা কাজ করে তাদেরকেই ধুইতে হয়, আমরাও ধুয়েছি, নিজেদের কাজ করতে হয় আর কি। এখন দেখো তারা কালচার মিডিয়াম তৈরি করছে। কালচার মিডিয়ামটা মানে হচ্ছে যে মিডিয়ামের মধ্যে তুমি এক্সপ্ল্যান্ট দিবে। এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে তুমি প্ল্যান্টে যে অংশটা বাছাই করে তুমি পরবর্তীতে কি সেখান থেকে গাছ তৈরি করবে অসংখ্য, সেটাকে বলে এক্সপ্ল্যান্ট। মানে মাদার প্ল্যান্ট থেকে যে অংশটুকু নিয়ে তুমি কাজ করবে সেটাকে বলে কি, এক্সপ্ল্যান্ট। সো এক্সপ্ল্যান্ট যেখানে তুমি দিবা সেটাকে একটা কালচার মিডিয়ামে দিতে হবে। সেই কালচার মিডিয়ামটা তৈরি করতে হয় ডিস্টিল ওয়াটারের মধ্যে বিভিন্ন নিউট্রিয়েন্টস এবং সলিউশন নিয়ে সুন্দর করে মেজারমেন্ট করে। তারপরে হচ্ছে এটাকে হচ্ছে কি করতে হবে, দেখো মেজারমেন্ট ঠিকঠাক করে পিএইচ মেপে, তারপরে হচ্ছে তোমার কনিক্যাল ফ্লাক্স এবং হচ্ছে টেস্ট টিউবে ঢেলে, বা তুমি যেখানে যে মিডিয়াতে রাখতে চাও রেখে তোমাকে কি করতে হবে, অটোক্লেভে দিতে হবে। এটা হচ্ছে অটোক্লেভ মেশিন। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন রকমের অটোক্লেভ মেশিন আছে। সো তুমি এই অটোক্লেভ মেশিনে দিলে
দেখো এখন তোমার ওই কাজটা শেষ, এখন তুমি কি তৈরি করবে? এক্সপ্লেন তৈরি করবে। তো দেখো তুমি যে দেখতে পাচ্ছ কি কি নিয়ে আসা যায়? অ্যান্থার আনা সম্ভব, পাতা, অ্যান্থার্স, ফুল, স্টামেন্স, যে কোনো কিছু থেকে তুমি কি করতে পারো? তুমি অসংখ্য গাছ তৈরি করতে পারো। তো উনি ডাল নিয়ে এসেছেন, স্টেম কেটে নিয়েছেন, দেখো স্টেম কাটছেন, কেটে এখন এটাকে ডিসইনফেক্টেড করবে। ডিসইনফেক্টেড করা মানে হচ্ছে এখানে ফাঞ্জিসাইডাল দিবে, যাতে হচ্ছে এর সাথে ফাঙ্গাস লেগে বা ব্যাকটেরিয়া লেগে থাকলে হচ্ছে তোমার কন্টামিনেশন হয়ে গাছগুলো মারা যাবে, পরবর্তীতে গাছ হবে না। এটাকে খুব সেফটি মেনটেন করে কাজগুলো করতে হয়, না আদারওয়াইজ নেগেটিভ ফলাফল আসে। দেখো বারবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন সে ল্যাবে ঢুকছে। ল্যাবে ঢুকে প্রথম এখানেও আবার সে সুন্দর করে ইউভি লাইট দিয়ে আগে প্রথমে ল্যামিনার এয়ার ফ্লোটাকে স্টেরিলাইজ করতে হবে। ইউভি দেওয়ার পরে সেটা এখানে আবার ইউভিটা বন্ধ করে এয়ার ফ্লো চালিয়ে কাজটা শুরু করছে। তারপরে দেখো এখানে ইথানল মেখে তোমার হচ্ছে তুমি যে জিনিসগুলো হচ্ছে স্টেরিলাইজ করে আসছো সেই জিনিসগুলো দিয়ে আবার একটু ধুইতে হবে। ধুয়ে এখন হচ্ছে ফরসেপ দিয়ে এটাকে কেটে, স্কাল্প এন্ড ফরসেপ দিয়ে এটাকে সুন্দর করে কেটে তোমার দেখতে পাচ্ছ মিডিয়ার মধ্যে দিয়ে দিল, ঢুকিয়ে দিল। এই দেখো দেখতে পাচ্ছ এটা মিডিয়ার মধ্যে ঢুকিয়ে দিল। হ্যাঁ, এরকম করে সবগুলো দিয়ে মার্কিং করতে হবে। মার্কিং করে কোথায় দিবা? তোমার গ্রিন হাউসে দিবা। ওকে, দেখেছো দেখেছো কত বড় গাছ হয়ে গেছে? এই গাছগুলোকে পরে অ্যাক্লিমাইজেশন করতে হয়, মানে হচ্ছে এটা আসলে সার্ভাইভ করতে পারবে কিনা এই ল্যাবরেটরির মধ্যেই মাটিতে লাগানো হয়, তারপরে যে গ্রিন হাউসে বড় টপের মধ্যে, দেখো এই যে বড় টপের মধ্যে স্থানান্তর করে দিয়েছে, ট্রান্সপ্লান্ট করে দিয়েছে। দ্যাট ইজ দ্য মাইক্রোপ্রোপাগেশন বা প্ল্যান্ট টিস্যু কালচার। ক্লিয়ার? দেখেছো পদ্ধতিটা? ভেরি গুড। তো এখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে না? মাইক্রোপ্রোপাগেশন ক্লিয়ার হয়েছে না? কার ক্লিয়ার হয়নি? ম্যাম হুম, ম্যাম নেক্সট কি এগুলার বীজ থেকে আবার চারা উৎপাদন করা যাবে নাকি আবার এইভাবেই করতে হবে? অবশ্যই তুমি একদম নরমাল গাছের মতোই ট্রিট করতে পারবে। ঠিক আছে? তো দেখো আমি যে কথাগুলো মুখে বললাম আর যেটা তোমাদের যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম সেটার স্টেপগুলো এখানে বর্ণনা করা আছে। তুমি প্রথমে কি কি করবে? মাদার প্ল্যান্ট সিলেকশন করবে, তারপরে মাল্টিপ্লিকেশন করবে কিসের মাধ্যমে? মিডিয়াতে দিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন করছো। তারপরে রুটিং, আর রুটিং মানে কি, যেখানে তোমার হরমোন দিতে হবে যেটা রুট ইনক্রিজ করবে। আর হচ্ছে সেটা দেওয়ার পরে তোমাকে অ্যাক্লিমাইজেশন করতে হবে, এটার মানে হচ্ছে তোমার প্রি ট্রান্সপ্লান্ট করতে হবে, মানে ওইখান থেকে গাছটা তুলে নিয়ে ছোট ছোট মাটির টপে নিয়ে তোমাকে ওই গ্রিন হাউসের মধ্যে রাখতে হবে, যাতে নতুন তৈরি হওয়া গাছগুলো সার্ভাইভ করতে পারবে কিনা মাটিতে মিডিয়া ছাড়া সেটাকে দেখে নিতে হয়। দেখে নেওয়ার পরে তারপরে হচ্ছে ট্রান্সফার করতে হয় টু সয়েলে। এই হচ্ছে স্টেজগুলো। ওকে, এর কিছু অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে। তুমি যে বললাম তোমার ডিমান্ডেবল প্রোডাক্ট তুমি তৈরি করতে পারো, প্ল্যান তৈরি করতে পারো, এবং এর কিছু লিমিটেশনস আছে। সো ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, এই তো আমাদের প্ল্যান্ট হরমোনের শীটটা শেষ। এই শীটে কোনো প্রবলেম আছে? ওভারঅল মনে প্ল্যান্ট হরমোন কি, প্ল্যান্ট হরমোনটার ওভারঅল কাজ কি, কিভাবে সিগন্যাল ট্রান্সডাকশন করে, কত রকম প্ল্যান্ট হরমোন আছে, তাদের কোথায় তৈরি হয়, গাছের কোন অংশ থেকে তৈরি হচ্ছে, এবং তাদের স্পেসিফিক কাজ কি, আর হচ্ছে তোমার কিভাবে ফলটা পাকে। তারপরে পড়ালাম প্ল্যান্ট এমব্রায়োজেনেসিস, কিভাবে এমব্রায়োজেনেসিস তৈরি হয়। তারপরে কি পড়ালাম? মাইক্রোপ্রোপাগেশন। ক্লিয়ার? ঠিক আছে সব? এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, জি ম্যাম। আচ্ছা তাহলে আমরা একটা শীটে যাই, আমাদেরকে তো আরো টাইম আছে, আধা ঘন্টা টাইম আছে এখনো, তাই না? ম্যাডাম আজকে আর পড়ায়েন না ম্যাডাম, বেশি লোড নিতে পারবো না। আজকে না পড়লে তোমাদের শেষ করবো কিভাবে? ক্লাস যে মাত্র একটা আছে। ম্যাম আরেকটা ক্লাস দরকার হইলে আরেকদিন নিয়ে নিন, আজকে আর নিলে ম্যাম রোজাও চলে যাবে আর শুয়েও পড়বো ম্যাম, আর উঠতে পারবো না। এই নাজমুল, তোমাকে না বললাম 2 ঘন্টা ক্লাস দিব, 1 ঘন্টা ক্লাস নিয়েছি মাত্র। ম্যাম আমার খেয়াল ছিল না ম্যাম, রোজা যে।
আর তুমি 2 যে ওর ঘন্টা প্রতি কি বলছো উল্টা পাল্টা। ম্যাডাম গ্লুকোজ না থাকলে ম্যাডাম ব্রেন তো কিছু বুঝে না ম্যাডাম। তাহলে তোমরা এক কাজ করো, তাহলে তোমরা হচ্ছে সামনের সপ্তাহে শনিবার আরেকটা ক্লাস নাও, শুক্র শনি ক্লাস করে দিন শেষ করতে হবে। জি ম্যাম, সেটা করা যায়। সবাই কি মত আছে, কি আরেকটা শীট শেষ করব? না ম্যাম, আয় খোদা, আধা ঘন্টা আগে শেষ করবা ক্লাস? ম্যাম আধা ঘন্টাই ক্লাস করলে আরো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তোমাদের রোজা, তোমাদের দাবি মানলাম। আচ্ছা যাও রেস্ট নাও, কিন্তু হচ্ছে নেক্সট সপ্তাহে এই পুরো সিলেবাস শেষ করতে হবে, দ্যাট ইজ দ্য প্রমিস। ওকে, ইউ হ্যাভ টু গিভ মি। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক যাও ইউ। রেস্ট নাও, তারপর তোমাদের তো আর 10 মিনিট পরে আবার ক্লাস শুরু হবে। ম্যাম নমস্কার। হ্যাঁ নমস্কার, ঠিক আছে শোনা, হ্যাভ এ গুড ডে, ম্যাম টেক কেয়ার। ম্যাম আমার রেজাল্টটা একটু জানতে হ্যাঁ পাইনি তো। সরি, হ্যাঁ অবশ্যই ম্যাম আমারও কথা ছিল, আমার রেজাল্টটা। হ্যাঁ তোমাদের সবাইকে জানাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, আমি ভুলে গেছিলাম। মোর্শেদ আছো? তুমি জানতে চেয়েছিলে। জি ম্যাম, আমি আছি ম্যাম। ওকে, জানাচ্ছি।